তোমার সাথে আমার হচ্ছে না তন্নি, তুমি বরং এই ডিভোর্স পেপারে সাইন করে দাও। তোমার ভরণ পোষণ যা কিছু লাগে সব আমি দেবো। তাছাড়া আমাদের বিয়ে হয়েছে কেবল 1.5 বছর, বাচ্চা কাচ্চাও নেই। তুমি যদি আরেকটা বিয়েও করতে চাও করতেই পারো। তন্নি স্বামীর মুখে হঠাৎ সব কথা শুনে নির্বাক হয়ে চেয়ে রইল স্বামীর দিকে। নিয়াজ আবার শুরু করলো, করাটাই উচিত। সেই বিয়ের খরচও সবার আড়ালে আমি দেব, শুধু আমার জীবন থেকে চলে যাও। এটা নিয়ে দয়া করে সালিশ দরবার কোর্ট কাছারি করো না প্লিজ। আমার ওসব ঝামেলা ভালো লাগে না, আর ওসব করেও কোনো লাভ হবে না। তন্নি কিছু একটা বলতে চাইলে তাকে থামিয়ে আবার বলল, সারাদিন সময় আছে, ভাবো। আমি অফিস থেকে ফিরে এসে তোমার মতামতটা শুনতে চাই। বলে নিয়াজ টাই ঠিক করতে করতে বের হয়ে গেল। তন্নি হতভম্ব হয়ে গেলেও কিছুই বলতে পারল না। সে অবাক হলো নিয়াজের মুখে সরাসরি এই কথাগুলো শুনে। নিয়াজ ঠিকই বলেছে, তাদের বিয়ে হয়েছে কেবলমাত্র 1.5 বছর। এই 1.5 বছরে এমন কি হয়ে গেল যে তন্নি তার কাছে পুরনো হয়ে গেল? বিয়ের প্রথম বছরখানেক অথবা বলা চলে 8-9 মাস ভালোই চলেছিল, কিন্তু তারপর থেকেই নিয়াজের দেরি করে বাড়ি ফেরা, জামা কাপড়ে লেডিস পারফিউমের গন্ধ, মাঝে মাঝে লিপস্টিকের দাগ তাকে আভাস দিয়ে আসছিল আসলে সবকিছু ঠিক নেই। কিন্তু সরাসরি সে কখনোই নিজে থেকে নিয়াজকে জিজ্ঞাসা করেনি। সে আশা করেছিল কোনো কিছু জানতে না চাইলে আজকের এই দিনটা কখনোই আসবে না। কিন্তু কি থেকে কি হয়ে গেল। বিয়ের আগে নিয়াজ যখন সপরিবারে তাকে দেখতে গেছিল, তখন ঘটকের মুখে ওদের বংশ পরিচয় এবং অর্থবিত্ত সবকিছু শুনে আমার ভাই ভীষণ অবাক হয়েছিল। পরিবার বলতে মা আর বোন। বাবা মারা গেছে যখন ক্লাস 5-এ, বড় বোন তখন ইন্টারমিডিয়েটে পড়ে। আর নিয়াজ ভাই মায়ের একমাত্র ছেলে। বড় বোন আছে, সে কানাডায় সেটেল, বাড়ি ধারার মতো জায়গায় 8 তলা বাড়ি। তাছাড়াও ঢাকা শহরে ছড়িয়ে ছিটিয়ে তাদের আরো 3টে বাড়ি আছে, নিজেদেরই গার্মেন্টস ফ্যাক্টরি, আরো বেশ কিছু ব্যবসা আছে। সব শুনে তন্নির ভাই বেশ খুশি হলেন। বিয়েতে ওরা কিছু দাবি করেনি। তার শ্বশুর শাশুড়িও খুব ভালো মানুষ। শ্বশুর বললেন, আমি বেশিরভাগ সময় বিদেশে কাটাই ব্যবসার কাজে, বাড়িতে তেমন একটা থাকা হয় না। আর শাশুড়ি বললেন, আমি অনেকগুলো সামাজিক কাজে জড়িত, বেশ কয়েকটি এতিমখানা আরো কিছু নারী উন্নয়নমূলক কাজে নিজেকে ব্যস্ত রাখি। আমারও সময় নেই এত। আর নেওয়াজ নিজেও তো ভীষণ রকম ব্যস্ত। তাই আমরা মধ্যবিত্ত ফ্যামিলির একটা মেয়ে চাচ্ছি যে আমাদের ঘরটা দেখে শুনে রাখবে। এই যুগে শাশুড়ি ননদের ঝামেলা ছাড়া সংসার পাওয়াটা সত্যি অনেকটা হাতে চাপ পাওয়ার মতো, তাও আবার এত বড় লোক ফ্যামিলি। তাই তন্নির মধ্যবিত্ত ভাই মা বাবা মারা যাওয়ার পর থেকে তাকে মানুষ করেছে। সে বোনের বিয়ে দিতে এক কথায় রাজি হয়ে গেল। কিন্তু তন্নি ভীষণ অবাক হলো। সেটা বুঝতে পেরে তার শাশুড়ি মা তাকে এক পাশে নিয়ে যান। তন্নি যথেষ্ট সুন্দরী হওয়া সত্ত্বেও এই প্রপোজাল পেয়ে সেও হতভম্ব হয়ে গেছিল, কারণ দুই পরিবারের মধ্যে বিস্তর ফারাক। কিন্তু শাশুড়ি মা ওর হাত ধরে বললেন, আমাদের কিছুই চাই না, শুধু তুমি ছাড়া। আমার ছেলের তোমাকে খুব পছন্দ হয়েছে, আর আমাদেরও। এই যে বললাম আমরা খুব ব্যস্ত থাকি, ছোটবেলা থেকে আমার ছেলেটা বাহিরে বাহিরে মানুষ। এখন এমন একজনকে চাই যে আমাদের সংসারটা গুছিয়ে রাখবে, আমার ছেলেটাকে দেখে রাখবে। আমরা যদি হাই সোসাইটি থেকে শিক্ষিত ভালো ফ্যামিলির মেয়ে বিয়ে করাই, তাহলে সে নিশ্চয়ই আমার ছেলের জন্য হাত পুড়িয়ে রান্না করবে না, তাই না? তাই তোমার মতো একজনকে আমাদের দরকার। হাসে মেশে বলল, আমি কি বলে যে আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাবো আমি নিজেও জানি না। আমার বোন যে আপনাদের পরিবারে যেতে সুযোগ পাচ্ছে, এটাই আমাদের জন্য অনেক বড় কথা। তন্নি শ্বশুর এসে বলল, এভাবে বলছো কেন? আমরা তো মেয়ে নিয়ে যাচ্ছি, বৌমা নয়। তারপর বিয়েটা খুব ধুমধাম করেই হয়ে যায়। সমস্ত খরচ বহন করেছিল নিয়াজের পরিবার। বিয়ের প্রথমই তন্নি জেনে গেছিল ও প্রচুর ড্রিঙ্কস করে, এমনকি কখনো কখনো নিজের বাড়ি ঘরে বসেই। আর খেতে খেতে জোরে জোরে গান বাজিয়ে মাতলামি করা ওর স্বভাব। জানে তা নিয়ে কারো কোনো কমপ্লেন নেই। অনেক সময় শ্বশুর আব্বা নিজেও সঙ্গ দেয়। তন্নির তখন আর কি বলার থাকতে পারে। কিন্তু যদি আসল মানুষটাই ঠিক না থাকে, তাহলে আবার কিসের সংসার? নিয়াজের এই কথাগুলো হঠাৎ শুনে তন্নি একেবারে মূর্তির মতো দাঁড়িয়ে থাকলো। তন্নির বড় বোনের দেখে শুনে বিয়ে হয়েছিল, তবে পরে দেখা যায় ছেলেটা মাদকাসক্ত। যন্ত্রণা সইতে না পেরে যখন ঘর ছেড়ে চলে আসলো তার বোন, এক কথায় তার নাম হয়ে গেছিল ডিভোর্সি মেয়ে। তন্নি তখন থেকেই এই ডিভোর্স শব্দটাকে প্রচন্ড রকম ভয় পায়। তাই নিয়াজের এতদিনের এসব কর্মকাণ্ড দেখেও চুপচাপ সংসার করে যেতে চেয়েছে। কখনোই আলাদা হওয়ার কথা চিন্তাও করেনি ও। নিয়াজ ফিরল রাত 10:30টায়। চেঞ্জ করতে করতে বলল, ভাবলে কিছু? কাল সকালে বলি। আস্তে করে মাথা নিচু করে বলেছিল তন্নি। ওকে বলে কাজ ঝাঁকিয়ে নিয়াজ ছাদে উঠে যায় তার প্রত্যাহিত সেই বিষ খাওয়ার জন্য। কিন্তু পরদিন সকালে তন্নিকে আর কিছু বলতে হয় না। 8 তলার উপর থেকে নিয়াজের বডিটা নিচে পড়ে আছে। আর খবরটা সকালে নামাজে যাওয়ার জন্য বের হয়ে এলাকার কিছু ছেলে তার থেতলে যাওয়া মাথা দেখে বাসায় খবর দেয়। খবরটা পেয়ে নিয়াজের মা মাথা ঘুরে পড়ে যান। সবাই তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। সাধারণত প্রায় প্রতিদিনই তন্নি ঘুমিয়ে যেত, আর নিয়াজ পরে এসে শুয়ে যেত। এটা সবাই জানে। তাই তন্নির এই ঘটনা না জানাটা কারো কাছেই বেমানান লাগেনি। এদিকে পুলিশি প্রাথমিক তদন্ত মতে অতিরিক্ত মদ্যপান করে তাল সামলাতে না পেরে নিজের উপর থেকে নিচে পড়ে গেছে সে। অফিসার বললেন, এভাবে অতিরিক্ত মদ খেয়ে বেলকনিতে একজন ঘোরাফেরা করে, এই বিষয়টা আপনাদের আরো আগে থেকে সিরিয়াসলি নেওয়া উচিত ছিল। মেহেদির মা বলল, অনেক বারণ করেছি, তবুও আমার কথা শুনতো না। ঘরের দরজা আটকে মদ খেয়ে মাতলামি করত, বেলকনিতে হাঁটাচলা করতো সেটা জানতে পারি কয়েকদিন আগে পাশের বাসার ভাবির কাছ থেকে। অন্তত বেলকনির গ্রিলটা তো লাগাতে পারতেন। সেটাই তো ভুল করে ফেললাম অফিসার। ওসি সাহেব আবার বললেন, যাই হোক, তবুও নিয়ম অনুযায়ী আমরা বডি পোস্টমর্টেম করব। অনেক সময় যেটা চোখে দেখা যায় সেটা ভুলও হতে পারে। চেয়েছিল, পোস্টমর্টেম করতে চেয়েছিল, কিন্তু নিয়াজের বাবা মা বারবার রিকোয়েস্ট করাতে তিনি মত বদলালেন। তারা চান না এসব নিয়ে জল ঘোলা হোক। আর বাড়িতে কান্নাকাটি চলছে। এই একটা
জায়গায় ধনী গরিব মনে হয় সমান। আপনজন মারা গেলে কান্নাকাটির জোয়ার, আত্মীয় স্বজনের ভিড়। প্রত্যেকেই তন্নিকে সান্ত্বনা দিচ্ছে। মাত্র 1.5 বছরের সংসার, এখন মেয়েটার কি হবে? প্রত্যেকের মুখেই তন্নির জন্য হাহাকার, কিন্তু তন্নির ভেতর চলছে তখন অন্য কিছু। তন্নি একাই শুধু জানে ডিভোর্সি নারী হয়ে জীবনযাপন করাচ্ছে বিধবা হয়ে এই সংসারে বেঁচে থাকা অনেক বেশি সম্মানের এবং একই সাথে অনেক বেশি নিরাপদ। এই শিক্ষা সে তার বোনের জীবনে ঘটে যাওয়া ঘটনা থেকে পেয়েছে। একটা মদ্যপ ব্যক্তিকে উপর থেকে ঠেলে ফেলে দেওয়া খুব কঠিন কোনো কাজ না, আর যদি বেলকনির গ্রিল না থাকে তাহলে তো সোনায় সোহাগা। সে যে অপারক ছিল। প্রিয় ভিউয়ার্স, আপনাদের কি মনে হয় তন্নিকে অপরাধ করেছে? আপনার মূল্যবান মতামত আমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। গল্পটির ভাবনা ও পরিচালনায় অভি, ক্যামেরায় শিহাব ও শাকিল এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ। ধন্যবাদ।